মারবে তো মারার নাকি রেডি ভাইয়া, দেখি তো ভয় লাগছে আমার। ও তো যেভাবে খাড়া হলো মনে হচ্ছে মারবে। ছবির মতো সাজানো হায়দারের চরের এই গ্রামগুলো আমাদের দেশ নদীমাতৃক দেশ। ভারত সীমান্তের পাশে অবস্থিত হায়দারের চর। শরৎ ঋতুর এই দেশে প্রকৃতির প্রতিটি মৌসুমে নতুন রূপ পায় এই চরগুলো, আর ঋতু বৈচিত্র্যের সাথে প্রতিবারে ভিন্ন ভিন্ন রূপে সাজে এই হায়দারের চর। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে আসি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হায়দারের চরে। আর এটি হচ্ছে একবার দুর্গম একটি চর এবং এখানে একবার ঘনবসতি নেই বললে চলে। এখানকার মানুষজন খুবই কষ্ট বসবাস করে। আর এখানকার মানুষের বসবাস কিরকম এগুলো আপনাদের দেখাবো। আর আমার সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন প্রায় 3 থেকে 4 কিলো রাস্তা হবে। আমরা আসলাম যে ধুলাবালির মধ্যে দিয়ে গেছে, মানে রাস্তায় চলার মতো কোনো পরিবেশ নাই, এরকম একটি অবস্থা। আর গাইজ আমার সামনে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন, এখানে যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। মূলত এখানকার মানুষজন এসব বাস ইউজ করে নদী পারের জন্য। আর এগুলা কিন্তু খুবই রিস্কি একটি জায়গা, কারণ দেখতে পাচ্ছেন বাসটা আসলে নড়ছে। এই চরের মানুষের চলাফেরার জন্য একমাত্র যানবাহন হচ্ছে মোটরসাইকেল। মোটরসাইকেল ভাড়া দিয়ে তারা এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং মোটরসাইকেলে বিভিন্ন যানমাল তারা বহন করে থাকে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে আজকে আমরা চলে আসছি হায়দারের চরে। আর এখানে না আসলে আমরা বুঝতে পারতাম না যে এখানকার পরিবেশটা আসলে কত সুন্দর। আর এখানকার মানুষের জীবনযাপন একেবারে ভিন্ন, কারণ এখানকার মানুষ পড়ালেখার জন্য সেরকম কোনো স্কুল বা মানুষ অসুস্থ হলে কিন্তু হাসপাতালে যাওয়ার মতো কোনো সুযোগ সুবিধা এখানকার মানুষ পায় না। কারণ আমার সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটি খুবই দুর্গম রাস্তা এবং এই রাস্তাতে কি একটি অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন যে মানুষরা হেঁটে যাওয়াই বাহুল্য। মূলত এই রাস্তাগুলোতে বালিতে পরিপূর্ণ এবং যার মতো কোনো অবস্থা নাই। এই রাস্তা কিন্তু শুধু মোটর বাইক চলাফেরা করে, এগুলো কিন্তু ভ্যান বা অন্য বাইক, অন্য যানবাহন চলাফেরা করতে পারে না, কারণ খুবই বালিযুক্ত এই রাস্তা। আর মূলত বর্ষার সময় যে এখানে কি অবস্থা এটা আপনারা বুঝতে পারছেন যে আমরা এখন তো কোনো বর্ষা নাই, তারপরে এখানে আমার আসতে যায় মানে এক প্রকার যাহাই তাই অবস্থা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি পদ্মা নদীর তীরে। গাইজ আমরা এখন দিঘি চরে দাঁড়ায় আছি। আর আমি যেখানে অবস্থান করছি এটি হচ্ছে মূলত পদ্মা নদীর ওপর, একবার পদ্মা নদীর কিনারে। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পদ্মা নদী এবং পদ্মা নদীর কি অবস্থা এটা আপনারা দেখেন যে একবারে ধুলাখার একটি অবস্থা আর একবারে বালিতে পরিপূর্ণ। এখন কিন্তু পদ্মা নদীতে একেবারে পানি নাই। গাইজ আমরা কিন্তু এখন দিঘি চরে আছি এবং এই চরে কিন্তু কোনো গ্রাম বা কোনো কিছুই নাই, একেবারে লোকশূন্য একটি এলাকা। আর তার মধ্যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি বাড়ি। এত বড় একটি চরের মধ্যে শুধুমাত্র একটি বাড়ি, একটি মানে কিছু মানুষজন এখানে বসবাস করে। আর এখানে আসলে আরো কয়েকটি বাসা আছে। আর মূলত এখানকার মানুষের জীবনযাপন অনেকটা ঝামেলাপূর্ণ, কারণ তারা চিকিৎসার জন্য পায় না হাসপাতাল, না আছে দোকানপাট, না আছে অন্য অন্য কোনো সুবিধার ব্যবস্থা, কারণ এখানে একেবারে নির্জন এবং একেবারে লোকশূন্য একটি এলাকা। আর আমার সামনে দেখছেন পদ্মা নদী এবং পদ্মা নদীর মধ্যে আমরা যাচ্ছি। আর এই যে পদ্মা নদী দেখতে পাচ্ছেন, পদ্মা নদীর বর্তমানে কি অবস্থা, মানে চারিকলে বালি আর বালি। গাইজ আমি এখন যে পদ্মা নদীর মধ্যে দিয়ে বালির উপর দিয়ে হাঁটছি এটি কিন্তু একবার শেষ সীমান্তবর্তী এলাকার। আজকেও কিন্তু আমরা সীমান্তবর্তীর মধ্যে আইছি। আর এটি হচ্ছে দিঘি চর এবং এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে, এবং এই পদ্মা সোজা চলে গেলে কিন্তু একবার ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করবে। আর এখানে কিন্তু কাঁটাতারের বেড়া বা কোনো কিছুই নাই।
আর মূলত এখানে অনেক কয়টি পরিবার আছে, শুধু একেবারে না, আরো অনেকগুলো পরিবার আছে, কিন্তু তাদের জীবনযাপন আসলে খুবই দুর্গম এবং তারা একবার দুর্গম এলাকায় বসবাস করে এবং তাদের যে জীবনযাত্রা কতটা অসুবিধা এগুলো আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। গাইস, আমার সামনে যে মহিষগুলো দেখতে পাচ্ছেন, এই মহিষগুলো আসলে প্রত্যেকটি ক্ষেপণাস্ত্র এবং এই মহিষগুলোর কাছে কেউ যাইতে পারবে না আর কি, মারার জন্য রেডি। ভাই তো মারার নাকি রেডি ভাই, দেখি তো ভয় লাগছে আমার। ও তো যেভাবে খাড়া হলো মনে হচ্ছে মারবে। ক্যামেরা ভাইয়া না এমনি বেড়াতে আসছে আপনাদের গ্রামটা। রাজ ভাই আসো, দেখো ভাই তারও না আবার। আপনার সাথে কথা বলতাম তো ও তো চাচা আপনার মহিষ কতগুলো আছে এখানে? একজনের আছে কে 8টা 9টা 10টা 12টা এমন করে আছে। যেগুলো মূলত ঘাস মাস চড়ান, মাঠে চড়ে খাওয়ান নাকি? মাঠে চড়াই বাবারে সব চড়াইলে চড়াই, ঘাস গম কিনে খাওয়াই, ভুট্টা কিনে খাওয়াই ধরেন। আর এখন কি রোদ পড়ছে নাকি? হ্যাঁ, বাড়ি থেকে খাওয়াই আই নাই জান, এখন এখন এই পানি শোয়া থেকে গোসল মোসল করাই বাড়ি থেকে যাওয়া হবে। আর আপনাদের এখানে যদি কেউ অসুস্থ হয় সেক্ষেত্রে তো মানে চিকিৎসার কি ব্যবস্থা কেমন এখানে? এই অবস্থা হলে সেই চিকিৎসার অবস্থা হলে ধরেন এই বলে রাজশাহী নাহলে বাগান আর তারাগুন্ডা নাহলে কুষ্টা নিতে হয়। তো এত দূর যা রাস্তা যে অবস্থা, আমরা তো মানে এমনি আসছে যে একটা অবস্থা খারাপ, মোটরসাইকেল দিয়ে যায় তা এই আর কি যায় বাস। এখন এই অবস্থা রুগী নিয়ে যাওয়া তো খুবই ঝামেলা তাহলে। হ্যাঁ, রুগী নিয়ে তো ঝামেলাই, মোটরসাইকেল নিয়ে আবার নৌকা পাড়তে হয়। তো ভাই আইলো ভাই। গাইজ, আমরা পদ্মা নদীর চর থেকে চলে আসছি দীর্ঘি চরে। আর আমি এখন দীর্ঘি চরের যে বাড়িগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু দীর্ঘি চরের বাড়িঘর। এগুলা কিন্তু গাইজ একবার সীমান্তবর্তী এলাকার বাড়িঘর। আর এই বাড়িঘরের পরে কিন্তু আর বাড়িঘর নাই, এগুলোর পরে একবারে ভারত। আর গাইজ, আমি এখন একবার শেষ সীমান্তের রাস্তায় হাঁটতেছি, আর আমার সামনে এসব বাড়িঘর গেল বাংলাদেশের বাড়িঘর, এবং বাংলাদেশে একবার আমার সামনে যে বাড়ি দেখছেন এটি একবারে বাংলাদেশের শেষের বাড়িঘর। এরপরে কিন্তু আর কোনো বাড়িঘর নাই। এবং গাইজ, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশ ইন্ডিয়ার 84 নম্বর সীমান্ত পিলার, আর পিলারের এ পাশে বাংলাদেশ, এ পাশে ভারত। আর এই পিলারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতদিয়া উপজেলার দীর্ঘি চর নামে পরিচিত। আর এটি কিন্তু চরের মধ্যে একটি সীমান্ত পিলার। আর আমি এখন চরের মধ্যে দিয়ে, আমি কিন্তু গাইজ পিলার পার হয়ে ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করছি এবং ইন্ডিয়ার মধ্যে আমি হাঁটতেছি এখন। এই যে বিএসএফ খুবই এখন কড়াকড়ি। এখন কি কোনো ঝামেলা এরকম? না, আমাদের এখানে কোনো ঝামেলা হয় না। আপনি কি এখানে বাংলাদেশে একবারে স্থানীয় না ভারতের মানুষ? না, আমি একবার স্থানীয়। তো যখন বন্ধু ছিল তারা কোন দেশে ছিল? সর্বপ্রথমে ইন্ডিয়া ছিল। তাহলে কিভাবে বন্ধুত্ব হলো আপনার সাথে? ওদের ওই আমাদের বাড়ির সাথে ওদের জায়গা জমি, সে জমি আমরা চাষ করতাম। ও আচ্ছা, এখন কি চাষবাস করেন? না, এখন চাষ করা এখন আর চাষ কিছু নাই না। আর এমনিতে আপনার ভারতের মানুষের সাথে আপনাদের এমনি কেমন সম্পর্ক এখানকার মানুষের? আমাদের এখানকার লোকের ভালো সম্পর্ক ছিল। ভালো সম্পর্ক? হ্যাঁ, কিন্তু এখন এই বর্ডার একটু কড়াকড়ি হওয়াতে এখন সম্পর্ক। আচ্ছা, এই যে আমরা শুনতেছি নাকি এখানে কোনো কাঁটা তার দেওয়া নেই, এটা কি সত্যি নাকি? না, আমাদের এখানে কোনো কাঁটা তার দেওয়া নাই। কাঁটা তার দেওয়া নেই না? আচ্ছা, তাহলে মানে সীমান্তের আপনার শেষ সীমান্তের ওই যে আপনার যে মাটি দিয়ে উঁচু করা আছে ওটাই হচ্ছে সীমান্তের কাঁটা তার বললে এখন চলে না? মানে যেহেতু কাঁটা তার দেওয়া নেই, মাটি দিয়ে আর কি উঁচু করা আছে। আচ্ছা আচ্ছা। আর ওইদিকে আপনার ভারতের কি কি গ্রাম পড়লো? একটা হইছে ফরাজি পাড়া, একটা হইছে হিন্দু পাড়া, একটা হইছে নতুন পাড়া। আচ্ছা, জেলা পড়লো কি? মুর্শিদাবাদ জেলা পড়ছে। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে দেখুন যে এই বাইক নিয়ে যাতে সব যে ভারতের রাস্তার উপর দিয়ে নাকি? ভারত বাংলাদেশ দুই রাস্তার উপর দিয়ে কিন্তু চলাফেরা করতেছে। যাক, অনেক ভালো লাগতেছে। এই যে কাকারা দেখুন দুই দেশের মাঝখান দিয়ে কিন্তু চলাফেরা করতেছে।
আর গাইজ এই শহরে খুবই অবাক করা একটি বিষয় হচ্ছে যে এখানকার মানুষজন চলাফেরা করে ইন্ডিয়ার রাস্তা দিয়ে। এই শহরের মানুষ কিন্তু ইন্ডিয়ার রাস্তা দিয়ে চলাফেরা করে। আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। আর ইন্ডিয়ার রাস্তা চলাফেরা করার একমাত্র কারণ হচ্ছে এখানে আর কোনো সেরকম চলাফেরা করার রাস্তা নাই, এজন্য কিন্তু এখানকার মানুষজন ইন্ডিয়ার রাস্তাটি ব্যবহার করে থাকে। আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।